স্পট চলে এসেছি যেখানে হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভুর বিবাহ স্থান, যেখানে আমরা ঢুকতে চলেছি। এখন গেটের ভেতর থেকে ঢুকছি, ঢুকে চারিদিকের পরিবেশটা দেখাচ্ছি। এটা হচ্ছে তুলসী থান, যেখানে এবারে আস্তে আস্তে আমরা ভেতরের দিকে ঢুকছি। দেখো পানীয় জলেরও বন্দোবস্ত করা রয়েছে, চারিদিকের মানে পরিবেশটা দেখো কতটা পরিমাণে শান্ত পরিবেশ। প্রত্যেকটা জায়গায় একটা জিনিস যেটা আমরা লক্ষ্য করেছি সেটা হচ্ছে শান্ত পরিবেশ। যাই হোক, এই যে সেই জায়গাটা আমরা যাচ্ছি, যেখানটায় শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর বিবাহ স্থান, যেই জায়গাটায়, তো সেই জায়গাটায় আমি আসছি। আচ্ছা আচ্ছা দাদা, এইটার ব্যাপারে, এই জায়গাটার ব্যাপারে একটু কিছু বলুন। এই মানে নিত্যানন্দ মহাপ্রভুর এটা হচ্ছে বিবাহ স্থান। আচ্ছা, পদচিহ্ন রয়েছে যে শিলপাটার উপর বিয়ে হয়েছিল নিত্যানন্দ প্রভু, শিলপাটাটা এবং পদচিহ্ন দুটোই রয়েছে। আর এটা মানে মানে বিবাহ স্থান হয়েছিল নিত্যানন্দ মহাপ্রভুর ব্যাপারে আপনি কিছু জানেন? মানে মহাপ্রভু এই বাড়ির হচ্ছে লক্ষ্মী বিয়ের সঙ্গে, মানে যখন বিয়ে হয় তখন সেই বিয়েরই এটা হচ্ছে বিবাহ স্থল। আচ্ছা, যেই স্পটে চলে এসেছি সেটা হচ্ছে নিতাই চাঁদের শ্বশুর বাড়ি, সেই স্পটটা। আচ্ছা, এখানে একজন দাদাকে পেয়েছি, উনি বলে দেবেন যে এই স্পটটার ব্যাপারে, মানে এই যে মানে স্থানটার ব্যাপারে কি হিস্ট্রি আছে বা কি ব্যাপার আছে, সেই ব্যাপারটা এই দাদা আমাদের বলে দেবেন। এটা হচ্ছে নিতাই চাঁদের শ্বশুর বাড়ি। এই স্থানে দাঁড়িয়ে সূর্যদাস পণ্ডিতের দুই কন্যা বসুধা দেবী জাহ্নবী দেবীর সাথে বিবাহ হয়েছিল। বসুধা দেবীর এক পুত্র এক কন্যা বীরচন্দ্রপ্রভু, গঙ্গামণি দেবী, যার জিরাটে মন্দির আছে। আর বীরচন্দ্রপ্রভুর মন্দির হচ্ছে বীরচন্দ্রপুর, মানে এক চক্রা গ্রামের ওখানে। আর জাহ্নবী মাতার কোনো সন্তানাদি ছিল না, তার পালিত পুত্রের নাম হচ্ছে ঠাকুর রামায়, যেটা বাগনাপাড়ার গোপেশ্বর মন্দির নামে বিখ্যাত। এরপর ওনারা লীলা করতে চলে যায় খড়দার শ্যামসুন্দর মন্দির, ওখানে কুঞ্জবাটি আছে, ওই কুঞ্জবাটিতে উনি কিছুদিন ছিলেন। তারপর ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ওনারা লীলা করেছেন। এটাই হচ্ছে এই মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস। জয় নিতাই, জয় শ্যামসুন্দর, জয় সূর্যদাস, জয় বসুধা জাহ্নবী। আচ্ছা, ইনি আমাকে একটা কাগজ দিয়েছিলেন, যে কাগজটা আমি পরে আপনাদেরকে ভালো করে দেখাবো, যেটা ভালো করে যদি দেখাতে পারি তাও আমি একবার করে ছেড়ে দেবো। তো এই কাগজটার ব্যাপারে, কাগজে কিছু লেখা আছে যেটার ব্যাপারে উনি কিছু বলতে চাইছেন, তা সেইটা একটুকুনো যদি বলেন খুব ভালো হবে। এই কাগজটায় এই মন্দিরে কিছু সেবামূলক কাজ হচ্ছে, তা আমি সব ভক্তবৃন্দদের কিছু আহ্বান করেছি কিছু ডেভেলপমেন্টের জন্য, যারা এগিয়ে আসবে। তো মন্দিরের শিবির দিয়ে এবং জীর্ণোদ্ধারের কাজ চলছে কিছু। আমি সবাইকেই সহযোগিতার জন্য বলছি, এবং আমাদের মন্দিরেও যারা শিষ্য বা ভক্তরা আছে তাদেরকে আমি বলেছি, এটাতে ইন ডিটেলস সব কিছু দেওয়া আছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে এতক্ষণ ধরে সময় দিয়ে এই কথাগুলো বলার জন্য। তাহলে তোমরা সবাই ভালো করে জানলে, আমি মোটামুটি এই ভিডিও চলাকালীন এটা ছবিটাও মাঝখানে আমি দেখাবো। অন্তত তোমরা ভালো করে পজ করে নিয়ে এই কাগজে যে জিনিসটা লেখা আছে, আমি আমিও পড়িনি, পরে আমিও পড়বো। তো এখানে যা লেখা আছে সেটা তোমরা পড়ে দেখবে কি বলতে চাইছে এখানে। উনি দাদাও বললেন যে সেটাই। তো তোমাদেরকে বলবো যে যাতে এই পুরো কালনা যে জায়গাটা রয়েছে, যেখানে যে স্পটগুলো রয়েছে, সেইখানে যাতে এই ঐতিহ্যটাকে ধরে রাখা হয়, সেটা দায়িত্ব আমাদেরই ওপরে কিন্তু। তো আমরা, উনি যেরকম বললেন যে সেরকম আমরাও চাইবো যে আমাদেরই মানে এগিয়ে আসতে হবে, যাতে আমরা কোনো কিছু মানে হেল্প করে যদি এনাদের এই জায়গাটাকে, মানে আমাদেরই জায়গা বলতে গেলে, ওনাদের জায়গা মানে আমাদেরই জায়গা, তো আমাদেরও উচিত যে আমাদের এই জায়গাটাকে আমাদেরকেই দেখতে হবে। তো তাই জন্য আমি বলবো যে সাহায্যের হাত বাড়িয়ে দিন, আপনারা এখানে আসুন, এসে যতটা পরিমাণে যদি হেল্প করা যায় এনাদেরকে করবেন। আর এটা পজ করে নিয়ে অবশ্যই এই কাগজটাকে পড়ার চেষ্টা করবেন। পজ করে দয়া করে পড়ে নিয়ে এবারে সাহায্যের হাত বাড়িয়ে দিন। গৌরাঙ্গের মন্দিরটা, সেখানে হচ্ছে বিবাহ স্থানটা দেখিয়ে দিয়েছিলাম। এবার যেখানে আস্তে আস্তে যাচ্ছি সেটা হচ্ছে নিতাই গৌরাঙ্গের মন্দির। আর যে ভিডিওতে দাদা কথাগুলো বললো আমাদের, তো সেইটা সবাই একটু দেখো, আর যত পারে শেয়ার করো। শেয়ার করার পরে কাগজটা দেখে অন্তত চেষ্টা করো যদি কিছু অনুদান দেওয়া যায়, মন্দিরটাকে যদি ঠিকভাবে রাখা যায়। মন্দিরে উঠতে পারছি না, দূর থেকেই দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখে নিও। তো এইটাই একটা ব্যাপার যে তোমাদের যত সাহায্যের হাত বাড়িয়ে আসবে, আমরাই এগিয়ে আসতে হবে, আমাদেরই সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে, তাহলে মন্দিরটা ঠিকঠাকভাবে থাকবে। তো যাই হোক, তো এই হচ্ছে নিতাই গৌরাঙ্গের, মানে শ্যামসুন্দর নিতাই গৌরাঙ্গের মন্দির। তো এরপরে
আবার পরের ভিডিওতে আবার যেটা চলে এসেছি সেটা হচ্ছে শ্রী শ্রী গৌরীদাস এবং শ্রী শ্রী মহাপ্রভুর বিশ্রামস্থল। তো সেটার ব্যাপারে আমাদের টোটো দাদা পাপ্পুদা আমাদের কিছু বলবেন, তো উনি বলুক এটার ব্যাপারে। এটা হচ্ছে অমলিতলা, মানে বাংলায় তেঁতুলতলা। এটা এইখানে যখন গৌরী মানে আমাদের মহাপ্রভু নৌকা পথে আসতেন, এসে এখানে বিশ্রাম নিতেন, গৌরীদাস পণ্ডিতের আশ্রমে যখন আসতেন তখন এখানে বিশ্রাম নিতেন, দাঁড়াতেন, থাকতেন। সেইটাই হচ্ছে অমৃতলা। সেই 600 বছর আগেকার গাছ, তেঁতুল গাছটা এখনো রয়েছে। ছবিটা আচ্ছা, তো তারপরে হচ্ছে এখানে মানে কি ওনার কি কোনো পদচিহ্ন আছে? এখানে শুনেছিলাম যেটা আমি বসার পদচিহ্নটা হচ্ছে এটা নিতাই গৌড়। নিতাই গৌড়ে এখানে মানে বসার স্থানটা আছে। হ্যাঁ, বসার স্থানটা আছে ওই জায়গাটা। তো উনি যেটা বললেন যে উনি এই মন্দিরটার ব্যাপারে বললেন, এবার আমি ভেতরে ঢুকিয়ে একটুকুনো দেখিয়ে দিচ্ছি। এই যে সেই হচ্ছে তেঁতুল গাছ, যেটার বয়স 500 থেকে 550 বছর বয়স, প্রায় 600-র কাছাকাছি। আর যেটা উনি বলে দিলেন যে এটা হচ্ছে পদচিহ্ন আছে, শ্রী শ্রী মহাপ্রভুর পদচিহ্ন। তো এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি। তাহলে শ্রী শ্রী মহাপ্রভু এবং শ্রী শ্রী গৌরীদাস এখানে বিশ্রামস্থল সেটা বলা হচ্ছে। আমি জায়গাটাকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আমাদের টোটো দাদা বলেছে মোটামুটি, তবুও তোমাদেরকে একটু ঘুরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা নিরিবিলি একটা জায়গা, মানে এই জায়গাটায় আসলে বোঝা যাবে যে জায়গাটার নীরবতাটা কত সুন্দর জায়গা, কত সুন্দর জায়গা। তো আশা করি যে একের পর এক স্পটগুলো যে তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের তো আসতেই হবে। আশা করি তোমরা আসবেই, অবশ্যই আসবে। আর মহাপ্রভু এখানে এসে বিশ্রাম করেছেন, সেই স্পটটা এটা অনেক বড় ব্যাপার। আর তেঁতুল গাছ সব থেকে বড় ব্যাপার, 500, 550, 600 বছরের তেঁতুল গাছ আজও সেইভাবেই তার ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে রয়েছে, মানে এটা অনেক বড় ব্যাপার। তো যাই হোক, পরের ভিডিওতে আবার চলে আসছি আরেকটা স্পট নিয়ে। হাই ফ্রেন্ডস, আমরা আবার চলে এসেছি নতুন একটা স্পটে, যেটা হচ্ছে ভবা পাগলার মন্দির। এনার পুরো নাম ছিল ভবেন্দ্রমোহন চৌধুরী। ইনি ঢাকা জেলার মানুষ ছিলেন, মানে বাংলাদেশের মানুষ ছিলেন। পরবর্তীকালে উনি ভারতে চলে এসেছিলেন এবং এই যে উনি স্থান আছে এইখানটায় ওনার একটা আশ্রম তৈরি করা রয়েছে। উনি একাধারে সাধক ছিলেন এবং বিভিন্ন গানের রচয়িতা ছিলেন। তোমরা ইউটিউব হোক বা যে কোনো চ্যানেলে হোক, তোমরা ভবা পাগলার গান বলে সার্চ করলেই বিভিন্ন ধরনের গান তোমরা পাবে। শ্যামা সঙ্গীত, কালী ঠাকুরের খুবই ভক্ত ছিলেন। তো জানি না যে ভবা পাগলার মন্দিরে ঢুকতে দেবে কি না, তাই জন্য আমি বাইরে থেকে ভিডিও করছি আর তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। যদি না ঢুকতে দেয় তার জন্য অবশ্যই ক্ষমা প্রার্থী, কিন্তু তোমরা এসে অবশ্যই ভেতরে স্পট দেখতে পারবে, ঠিক আছে? তো ওনার ব্যাপারে জানতে হলে অবশ্যই গুগলে সার্চ করবে। অবশ্যই খুব অনেক সাধক ছিল, অনেক বড় সাধক ছিল, কালী ঠাকুরের ভক্ত ছিল। তার অনুসারেই ওনার এই মন্দিরটা স্থাপন করা হয়েছে, এই যে ভবা পাগলার মন্দির। আর কি বলবো, আসতে হবে। শুনে তো কিছু আর হয় না। আমিও শুনেছিলাম, যতক্ষণ না এসেছি এই কানলার ব্যাপারটা বুঝতে পারিনি। যতটা ভিডিওতে দেখেছি তার থেকে অনেক ভালো লাগছে। তাই জন্য তোমাদেরকে আসতে হবে, এসে সচক্ষে দেখতে হবে, প্রত্যেকটা স্পট দেখতে হবে। তারপরে তোমরাও বুঝতে পারবে যে যা বলেছি তার অক্ষরে অক্ষরে সব কিছু মিলে যাবে। আর এসে সমস্ত স্পট দেখার পরে কমেন্ট সেকশনে তোমাদের লিখতে হবে, লাইক ডিসলাইক যা হোক, কমেন্টে ভালো খারাপ যাই কিছু হোক তোমরা লিখবে। চলো আমরা তাহলে দেখি, একটুখানি মন্দির প্রাঙ্গণটা দেখাচ্ছি, তারপর পরের স্পটে ব্যাক করছি। চলে এসেছি ভবা পাগলা মন্দির। চলো ভেতরে প্রাঙ্গণে একটুখানি দেখানোর চেষ্টা করছি, যদি কিছু দেখা যায়। প্রাঙ্গণে চলে এসেছি, চারিদিকটা ঘোরাচ্ছি। যেটা ভেবেছিলাম দেখাতে পারবো না, কিন্তু অনেকটাই কপাল ভালো যে তোমাদেরকে দেখাতে পাচ্ছি। যে তুলসী ধান রয়েছে, আর এই যে ভালো করে দেখে নাও, দরকার হলে একটুখানি পজ করে নিয়ে দেখে নেবে এখানে অবসান বলে কি লেখা রয়েছে। উনি এখানেই মারা গেছিলেন। আর সবথেকে বড় ব্যাপার, ঢাকার মানুষ হয়ে আমাদের ভারতবর্ষে, আমাদের এই পশ্চিমবঙ্গে, আমাদের এই কালনা জেলায় উনি এসে যে এখানে
নিজের মন্দির স্থাপন করে মার জন্য এত কিছু, মার জন্য এতটা সাধনা, অনেক বড় ব্যাপার। ওনার গান ইউটিউবে সার্চ করলে আপনারা সবাই পাবেন, ওনার গানগুলো শুনবেন। আর আশা করি এর থেকে কোনো মানে ভালো কিছু হতে পারে না। আর প্রত্যেকটা স্পটে এতটাই শান্তি নিরাপত্তা, যেটা মানে আর কিছু বলা যায় না। তো যাই হোক, আর কি বলবো, সব দেখুন, নিজেরাই দেখুন। আর ভেতরে তো তোলা যাবে না, ভেতরটা দেখতে পাচ্ছি না, যেইটুকুনো আমি দেখাতে পারি সেইটুকুনো দেখাচ্ছি। আচ্ছা যাই হোক, আপনারা আসুন, এসে অবশ্যই দেখে যাবেন। আচ্ছা 60 টাকা করে এমনি এমনি এখানে ভোগগুলো কিরকম দাম আছে? একটাই ভোগ এখানে দেওয়া হয় 60 টাকা করে? 60 টাকা করে ভোগ আছে। আচ্ছা আর হচ্ছে এখানে মানে কখন থেকে কটা অবধি ভোগ দেয়? ভোগ বলতে আমরা একটার পর থেকে শুরু করি, মোটামুটি 3টে 3:30 ফোন নাম্বারের জন্য। তো ফোন করা, এই যে বিলটা দেবো, এই বিলেই ফোন নাম্বার আছে। হ্যাঁ, ওতেই ফোন করে। আচ্ছা কটা থেকে কটার মধ্যে আসলে মানে ভোগ পাওয়া যাবে? মোটামুটি আমাদের আগের দিন জানিয়ে দিলে খুব ভালো হয়, বা দিনের দিন যদি খাওয়া দাওয়া হয় তাহলে পরে বেলা 10টার মধ্যে জানালে সুবিধে, কেন আমাদের অ্যারেঞ্জ করার ব্যাপার আছে। তা আমরা 1টা থেকে মোটামুটি 3টে 3:30 পর্যন্ত খাওয়া দাওয়ার ব্যবস্থা। এবার যারা আগে থেকে জানাবে তাদের জন্য তাহলে সুবিধা, একটা সুবিধা আমাদের অ্যারেঞ্জের ক্ষেত্রে সুবিধা। আর হঠাৎ করে এসে গেলে খাবো, হ্যাঁ আমরা রেডি করে রেখে দিলাম, এবার তারা ঘুরে করে এসে টোকন কেটে খেয়ে বেরিয়ে গেল। আচ্ছা, আর হঠাৎ করে এলে সেটা ভাগ্যের ব্যাপার, যদি পাওয়া যায় ভোগ সেটা না। আমাদের প্রতিদিনই ভোগের ব্যবস্থা আছে রেগুলার। আর একটু লেট হয়ে গেলে কি আমরা একটু টাইম নিই, 1 ঘন্টা টাইম দিন, আমরা করে দিচ্ছি। আচ্ছা, সাধারণত আমরা ফেরাই না, চেষ্টা করি খাওয়া, হ্যাঁ ফেরাই না। আচ্ছা, এই হচ্ছে আমাদের কুপন, খাবার কুপন। তো ভালোই হলো, বাইরে খাবার থেকে আমরা এই মন্দিরে এসে যে ভোগ পেতে পেরেছি, এটা অনেক বড় ব্যাপার। তো এই হচ্ছে কুপনটা, 60 টাকা। তো এখানে হচ্ছে দাদা যে টাইমিংটা বলেছে, সেই টাইমিংয়ের মধ্যে তোমরা চলে এসে ভোগটা খেয়ে নিতে পারো। আর হচ্ছে আগে অর্ডার দিলে এইখানে নাম্বার আছে, উপরে নাম্বার দেওয়া আছে, আমি পজ করে নিয়ে নাম্বারটা তোমরা নোট ডাউন করে রাখতে পারো। এই নাম্বারে ফোন করে নিয়ে তোমরা এখানে আগের থেকে এসে বলে দিতে পারো, তাহলে তোমরা এসে খাওয়া দাওয়াটা সেখানে সেরে নিতে পারো। সেই ভাবা পাগলা আশ্রমে আমরা ভোগের কথা বলছিলাম, যেখানে ভোগ খাচ্ছি সেই হচ্ছে রান্নার জায়গাটা, যেখানে রান্নাবান্না হচ্ছে। ঠিক আছে, তো আমরা ভোগের জন্য দিয়েছিলাম 60 টাকা। ঠিক আছে, এখন দেখতে হবে যে আমরা এই ভোগ আসতে চলেছে, তো তারপরে আমরা খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়ার পরে রিভিউ দেবো যে খাবার দাবার কীরকম, 60 টাকার আন্দাজে কীরকম খাবার দাবার হচ্ছে সেটা একটু পরে আমি জানাচ্ছি। আমরা এই যে পাতে ভাত চলে এসছে, তার আগে আমাদের অবশ্যই করোনার পরিস্থিতি অনেকটা শিথিল হয়ে গেল, আমাদের এই সাথে করে এইটা রাখতে হবে। তো স্যানিটাইজিং না করে আমরা খেতে পারবো না, স্যানিটাইজিং আমাদের করে নিচ্ছি সবাই স্যানিটাইজিং খাওয়ার আগে সবাই স্যানিটাইজিং আগে নিয়ে নিয়েছে, সব স্যানিটাইজ হয়ে গেছে, সব ধরা হয়ে গেছে, স্যানিটাইজ হয়ে গেছে। এনার নাম বলে দাও। এখন দেখা যাবে যে বাচ্চা রয়েছে, স্যানিটাইজ করা গেছে, আমরা যে 5 জন ছিলাম স্যানিটাইজ করা গেছে, সবারই স্যানিটাইজ করা গেছে। আর কারা কারা আছে, সাহেব আছে, সব খেতে বসেছে, এই যে আমি, তারপর আছে এই যে মামা চলে এসছে। তো এইবার হচ্ছে কথাটা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের যে 60 টাকা যে আমাদের ভোগের জন্য তৈরি করেছিলাম, সেই ভোগে কি কি আসছে। এটা তো হচ্ছে ভাত, সবজি, বেগুন ভাজা, ডাল, পনিরের তরকারি, চাটনি, পাঁপড়, এগুলো সব কিছুই হচ্ছে ওই 60 টাকার আন্দাজেই থাকবে। এবারে খেয়ে নিয়ে জানাচ্ছি যে খাবারটা কেমন ছিল। ঠিক আছে, চলো খেয়ে নিয়ে আসছি ভিডিও ব্যাক করে। আমরা ভাবা পাগলার মন্দির থেকে এবারে আবার বেরিয়ে যাচ্ছি। ওখানে আমরা ভোগ খেয়েছিলাম, বলেছিলাম যে 60 টাকার আমরা ভোগ খেয়েছিলাম, কুপনও দেখিয়েছিলাম। কুপনটাকে আমি পরে দেখি আপলোড করার চেষ্টা করব, সেটাকে পজ করে নিয়ে দেখে নিতে পারো, ওখানে নাম্বার আছে, সেই নাম্বারে বলেছিলাম যে অবশ্যই যোগাযোগ করে নিতে। ওই যোগাযোগ করে আগের দিয়ে অর্ডার দিয়ে রাখলে তাহলে সেই বুঝে করা যাবে, বা আপনারা এসেও এখানে করতে পারেন। টাইমিংটা তো ওই দাদা বলেই দিয়েছে, সেটা ভিডিওর মধ্যে আপনারা দেখতেই পারবেন। তো খাবারের আন্দাজে যেটা বলবো, খাবারের আন্দাজে 60 টাকা মানে ভেজ মিল মানে অনেকটাই মানে এক্সপেন্সিভ লাগবে।
কিন্তু যেহেতু এটা ভোগের সঙ্গে তো আর কোনো কিছু বলা যায় না এখানে। ভোগ যেহেতু সেখানে কোনো রিভিউ বলা যায় না। এটা কোনো রেস্টুরেন্ট হলে বা রাস্তা স্ট্রিট ফুড হলে তাহলে কিছু বলা যেতে পারতো, কিন্তু এমনি ভোগ আন্দাজে ঠিকই আছে। কিন্তু এখানে একটা জিনিস আছে, এখানে আনলিমিটেড খেতে পারবেন। ভেজ মিল হলেও আনলিমিটেড খেতে পারবেন। আমাদের আজকে যেটা ছিল মেনুতে ভাত, ডাল আর হচ্ছে সয়াবিন আলুর তরকারি, বাঁধাকপির তরকারি, আর কি ছিল, সয়াবিন আলু, ওই যে পনিরের তরকারি যেটা বলো, পনির দিয়ে সয়াবিন দিয়ে তরকারি ছিল। আর তারপরে হচ্ছে আমাদের লাস্টে চাটনি আর পায়েস ছিল। মোটামুটি ঠিক ছিল, আনলিমিটেড আমরা মোটামুটি খেয়েছি। আর প্রত্যেকটা খাবার মোটামুটি প্রত্যেকটা খাবারই খুব ভালো ছিল। জানি না যে প্রত্যেক দিনই ওই খাবারটা হয় কিনা, এটা অসম্ভব, এটা বোকা কথা যে একই খাবার হবে কিনা। নিশ্চয়ই অল্টারনেট হবে, দুটো করে সবজি ডাল হবেনি। আমার মনে হয় যে বাইরে না খেয়ে এখানে খেতে পারেন, খুব সুস্বাদু হাইজেনিক খাবার, কিন্তু একটু এক্সপেন্সিভ হবে। 60 টাকা মানে অনেকই, কিন্তু তবু আমার মনে হয় একটা দিনের জন্য ভোগ হিসাবে খাওয়া যেতেই পারে। তো যাই হোক, আমি তো বললাম আমার দিক থেকে খাবার ভালো লেগেছিল। এখন আমাদের 4 জন আমরা এখন পিছনে বসে আছি, মামার সঙ্গে পরে কথা বলছি। তো খাবারটা কীরকম লাগলো, যেহেতু এটা ট্রাভেল অ্যান্ড ফুড চ্যানেল, ট্রাভেলের ব্যাপারে তো দেখাচ্ছি, ফুডের ব্যাপারে যা খেলাম আপাতত এইটা সামান্য একটা টুকটাক খেলাম, তো সেটার ব্যাপারে এদের রিভিউ কী আছে এদের কাছ থেকে শুনে নাও তোমরা কি বলছো খাবারের ব্যাপারটা কি। খাবার খুব ভালো হয়েছে, এক্সপেন্সিভ খাবার হয়েছে, সব দিক থেকে ভাতও মোটামুটি চাওয়ার মতো পেয়েছি, ডালও খুব ভালো হয়েছে, পনিরের তরকারি, বাঁধাকপি তো এক্সিলেন্ট, ভালো হয়েছে বাঁধাকপি, ঠিক আছে। চাটনিটা একটু মানে কী বলবো, যা হওয়ার সেটাই হয়েছে, কিন্তু মোটামুটি সব খাওয়া দাওয়া সব ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা চলে আসছি, আরও দুজন আছে, তারা কি বলছে দেখি। খাবারটা খুবই ভালো হয়েছে। প্রথম কথা যেটা আমি বলতে চাইছি যে আমরা তো আগে ফোন করিনি ওনাদের, তাও ফোন না করার মানে করিনি, তাও ওরা খুব মানে অ্যাডজাস্ট করে দিয়েছেন ওনারা খাবারটা। আর যে খাবার যে পরিবেশনটা খুব ভালো করেছেন ওনারা। প্রতিটা খাবার খুবই ভালো হয়েছে, আমরা মন ভরে খেয়েছি, পেট ভরে খেয়েছি, যত্ন সহকারে দিয়েছি। আর আশা করি ভবিষ্যতে এখানে আসবো, খুব ভালো লেগেছে, নিজের ফ্যামিলি নিয়ে আসবো। ধন্যবাদ, খুব ভালো হয়েছে। আপনি কিছু বলবেন নাকি? খুব যত্ন সহকারে সব কিছু ভালো হয়েছে। তাহলে মোটামুটি মানে সবাই আসলে ভালো হয় না, সবাই এসে ফ্যামিলি সমেত যদি, তাহলে আমি বলছি এটা কি ফ্যামিলি সমেত যদি কেউ ভোগ খেতে আসতে চাও তাহলে আমার মনে হয় এখানটায় খাওয়া যেতে পারে, অসুবিধা নেই। কিন্তু আমি বলে দিয়েছি এটা 60 রুপিস, পরে কিন্তু কমেন্টে লিখবেন না যে 60 রুপিস হিউজ, অনেক টাকা হয়ে গেছে, মানে একদম বিল হয়ে গেছে, মানে বাড়াবাড়ি। এটা বারবারই বলছি, এটা কোনো খাবার নয়, এটা একটা ভোগ। একটা দিন ভোগ দেওয়া যেতে পারে, কিন্তু ভোগ আন্দাজে যথেষ্ট ভালো খাবার হয়েছিল। তো যাই হোক, আমাদের মামার সাথে কথা বলি। মামা এখানে বলছে যেটা খাবারটা কেমন হয়েছিল। ভেরি ফাইন, উই আর ভেরি হ্যাপি ফর লাঞ্চ। যাই হোক, বলছে লাঞ্চ হিসেবে খুব ভালোই খাবার হয়েছে। যাই হোক, তো আপাতত এটা তো আমাদের ট্রাভেল চ্যানেল, এখানে খাবারটার ব্যাপারে আর সেরকম একটা কিছু বললাম না, নর্মালি বললাম। এরপরে জানি না এরপরে কি ট্রাভেল ব্লগ করবো নাকি ফুড ব্লগ করবো জানি না, কিন্তু ফুড ব্লগ করলে ফুডের ওপরে জোর দেবো, আর খাবারটাকে অবশ্যই দেখাবো। এটা তাড়াহুড়ো ছিল, খাবারটাকে দেখাতে পারলাম না সেরকম কোনো ব্যাপারে, কোনো কারণে দেখাতে অসুবিধা হয়ে গেছে। কিন্তু যাই হোক, সেটার জন্য অবশ্যই কমেন্টে লিখবে, একটু ডিসলাইক লাইক যা পারে দিয়ে দেবে, অসুবিধা নেই। এরপরের যে আমাদের স্পট আসছে সেটা হচ্ছে দুটো স্পট বাকি আছে, 108 শিবের মন্দির আর কালনা রাজবাড়ি, দুটো স্পট বাকি আছে। সেখানে আমরা আসার পরে আমরা আবার ভিডিওতে ব্যাক করে চলে এসে পরের স্পটে, যেটা মূল আকর্ষণ ছিল যে স্পটটার ব্যাপারটা, সেটা হচ্ছে 108 শিবের মন্দির, যেটা বলেছিলাম। তো এইটাই হচ্ছে সবথেকে মূল আকর্ষণের প্রথম পার্ট। সেকেন্ড আছে আমাদের কালনা রাজবাড়ি, যেটা আমাদের পরে উল্টো দিকেই রয়েছে এখানে। তো সেখানে ঢুকছি, প্রথমে 108 শিব মন্দিরের দিকে ঢুকবো। তো তোমরা দেখতে থাকো। আচ্ছা, আমরা 108 শিব মন্দিরের ভেতরে ঢুকছি।
তাহলে বুঝতেই পারছেন এরকম করে প্রত্যেকটা জায়গায় পুরোটা ঘোরা, এটা প্রত্যেকটা রিং করে ঘোরা। আমি পুরোটা ঘুরতে পারছি না, কিন্তু পুরো জায়গাটাই কিন্তু এই 74খানা যে বাইরে রয়েছে, বাইরের বলাটা দেখতে পাচ্ছি প্রত্যেকটাতে একটা করে কালো, একটা করে শ্বেতবর্ণের শিবলিঙ্গ রয়েছে। কত সুন্দর জায়গা, ভাবা যায় 108টা শিবের মন্দির একটা বলয়ের মধ্যে, একটা জায়গার মধ্যে 74খানা। আমি যেটা মুখে বারবার করেই একই কথা বলছিলাম যে 74খানা শিবলিঙ্গ বাইরের বলয় রয়েছে, যেখানে কালো আর সাদা শিবখানা শিবলিঙ্গের দরজার ভেতরে ঢুকছি। ঢোকার ফলে এখানে যেটা দেখব সেখানে হচ্ছে এই দেখুন, আচ্ছা আচ্ছা এইখানটায় যেটা দেখানো ছিল সেখানে হচ্ছে এখানে পুরোপুরি দেখুন শ্বেতবর্ণ শিবলিঙ্গ, পরেরটাও শ্বেতবর্ণের শিবলিঙ্গ, পরেরটাও শ্বেতবর্ণের শিবলিঙ্গ। তাহলে বুঝতেই পারছেন এই পরের যে 34খানা যে শিব রয়েছে, মন্দিরটা রয়েছে, তার মধ্যে প্রত্যেকটার মধ্যেই শ্বেতবর্ণের শিবলিঙ্গ রয়েছে। তার মানে আপনারা বুঝতেই পারছেন এরকম একটা ঐতিহ্যময় জায়গা, 108খানা শিব। অন্যান্য জায়গায় যে মন্দিরে জায়গায় আপনারা নর্মালি শিব মন্দির দেখেছেন 7টা 8টা 9টা 10টা, এখানে 108টা একটা জায়গায় দেখেছেন, প্রত্যেকটা জায়গায় শ্বেতবর্ণের শিবলিঙ্গ। কীরকম আর্কিটেকচারাল মানে ডিজাইন, যে বাইরে 74খানা শিবলিঙ্গ এক ধারে বলয় আকারে, সেখানে কালো আর সাদা সব করা রয়েছে, এবং এইখানে ভেতরে 34খানা বলয় আকারে যেখানে শ্বেতবর্ণের শিবলিঙ্গ দেওয়া হয়েছে। মানে কী হারে এইটা মানে ডিজাইনিং করা রয়েছে। আচ্ছা, তারপরে যেটা নেক্সট যেটা মাঝখানে একটা কুয়ো, মানে কুয়োর মতো রয়েছে, যে জায়গাটায় কুয়োর মতো করা রয়েছে, আপাতত এখানটা বন্ধ দেখাচ্ছে। তার মানে হচ্ছে এখানে 3টে রিং অনুসারে করা হয়েছে। প্রথম রিংয়ে 74খানা শিবলিঙ্গ রয়েছে, যেখানে কালো আর শ্বেতবর্ণের শিবলিঙ্গ, ভেতরে 34খানা যেখানে হচ্ছে পুরোপুরি শ্বেতবর্ণ, আর মাঝখানে একটা কুয়ার করে রয়েছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের 108টা শিবের মন্দির, এটাই হচ্ছে আমাদের এখানকার মূল আকর্ষণ। আচ্ছা, যাই হোক, পরবর্তী ভিডিওতে চলে আসছি আমাদের লাস্ট স্পট, যেটা হচ্ছে কালনা রাজবাড়ি। সেখানে অনেকগুলো মন্দির আছে, সেটাতে আমি চলে আসছি পরের ভিডিওতে। বন্ধুরা, আমরা চলে এলাম আমাদের লাস্ট যেটা স্পট, সেটা হচ্ছে কালনা রাজবাড়ি। এটা আমাদের এই কালনা ট্যুরের শেষ গন্তব্যস্থল। তো তোমাদেরকে পরপর এখানে যে কটা মন্দিরগুলো আছে সেইগুলোকে দেখাচ্ছি, তারপরে আসছি আমরা। এটা হচ্ছে প্রতাপেশ্বর মন্দির। প্রথম যেটা ঢুকতেই প্রথম বাঁহাতে যেটা পড়ছে সেটা হচ্ছে প্রতাপেশ্বর মন্দির। এই মন্দিরের কারুকার্যটা দারুণ। এখানে ফুলকারির নকশা করা রয়েছে, বিভিন্ন ধরনের ঐতিহাসিক যে ঘটনাগুলো রয়েছে সেগুলোর বর্ণনা এখানে পাওয়া হয়ে থাকে। এটা মন্দিরের প্রাঙ্গণে খোদাই করা রয়েছে পরপর, সেটা আপনারা দেখতে পারেন। এই যে মন্দিরের গায়ে এই যে নকশাগুলো করা রয়েছে পরপর, এটা আপনারা দেখতে পারেন কত সুন্দর সেই নকশাগুলো। পুরোপুরি আমাদের বাঁকুড়ার টেরাকোটার যে মন্দিরগুলো রয়েছে সেগুলোকে আমাদের মনে করিয়ে দিচ্ছে। তো প্রচণ্ড পরিমাণে সুন্দর, আপনারা আসতে পারেন। আমাদের দেখুন খোদাই করা কি সুন্দর আদলে তৈরি। কেউ বলতে পারবে যে আমরা অম্বিকা কালনায় এসেছি না বাঁকুড়ার বিষ্ণুপুরে এসেছি, সেটা কেউ ধরতেই পারবে না। এই যাও রাসমঞ্চ, আমরা একটু পরেই ওই রাসমঞ্চের দিকে যাব। তো আপাতত এইখানে যেটা প্রতাপেশ্বর মন্দির সেটা আমরা দেখাচ্ছি। প্রতাপেশ্বর মন্দির তৈরি করেছিলেন প্যারীকুমারী দেবী। তারপরে আসছে আমাদের খোলা রাসমঞ্চ। এটি যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রতাপেশ্বর মন্দির থেকে 2 পা এগোলেই এই রাসমঞ্চ দেখতে পাওয়া যায়, এবং
দূরে, তার থেকে কিছুটা দূরেই আমাদের লালজি মন্দির, সেটা আমরা কিছুক্ষণের মধ্যেই যাব। ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের কৃষ্ণচন্দ্রজি মন্দির। তো এই রাসমঞ্চর ব্যাপারটা যেটা বলতে হয়, যে এইটি হচ্ছে খোলা রাসমঞ্চ বলা হয়ে থাকে। তার কারণ হচ্ছে এখানকার মানে এই রাসমঞ্চের ওপরে কোনো ছাদ নেই। আর আগেকার দিনে এই রাসমঞ্চতেই বিভিন্ন ধরনের রাসের আয়োজন করা হতো। তো এই কালনা রাজবাড়ি যদি না আসেন অম্বিকা কালনায়, তাহলে অনেক বড় জিনিস মিস করে যাবেন। তাই এই সুন্দর পরিবেশটা দেখার জন্য আপনাদের কালনা রাজবাড়ি আসতেই হবে। রাসমঞ্চ থেকে সোজা একটুকুনো হেঁটে গেলেই আমাদের পড়ছে লালজি মন্দির। এই লালজি মন্দির হচ্ছে এই বাংলায় যতগুলো মন্দির স্থাপন করা হয়েছিল তার থেকে সব থেকে পুরনো মন্দির এই লালজি মন্দির। 1740 খ্রিস্টাব্দে বর্ধমানের মহারাজ তার মা ব্রজকিশোরী দেবী বৃন্দাবন যাত্রায় মানত পূর্ণ হিসাবে এই লালজি মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এবং এটি হলো 25 চূড়ার মন্দির। এবং এই লালজি মন্দিরের মধ্যে যে টেরাকোটার এত সুন্দর কাজ করা রয়েছে সেটা মানুষের নজর কেড়ে নেয়। তার পাশেই রয়েছে গিরি গোবর্ধন মন্দির। 59 খ্রিস্টাব্দে এই গিরি গোবর্ধন মন্দির তৈরি করা হয় এবং উঁচু স্থাপত্যের ওপর এই মন্দিরটি তৈরি করা হয়েছে। এবং ব্যাবিলনের ঝুলন্ত উদ্যানের ন্যায় এই মন্দিরটি গঠনশৈল লক্ষ্য করা যায়। এর যে লালজি মন্দিরটি দেখতে পাচ্ছেন সেটি ব্রজকিশোরী দেবী একটি বৈষ্ণবের কাছ থেকে কৃষ্ণের বিগ্রহটি পেয়েছিলেন। পরবর্তীকালে সেখানে রাধার বিগ্রহটিও তার পাশে স্থাপন করা হয়েছিল। আমরা যখন গেছিলাম তখন রাধাকৃষ্ণের বিগ্রহটি আমরা দেখতে পাইনি, কোনো কারণে জানি না, এখানে ছিল না। কিন্তু সেই মুহূর্তে সে মানে তখন সেখানেই থাকে। এখানে একটা গরুরের দেখুন মূর্তি রাখা আছে, সেটাও দেখতে পাচ্ছি। গঠনশৈল দেখে মনে হচ্ছে অনেক, দেখেই মনে হয় কত পুরো। তো আমি বলবো অবশ্যই এই কালনা এলে কালনা রাজবাড়িটাকে মিস করবেন না। সবাই আসুন কালনা, আপনার সবার ভালো লাগে। শিব মন্দির রয়েছে 3, 4, 5, এই 5খানা মন্দিরের পরে আমরা চলে আসছি পরের যেটা গন্তব্যস্থল। এটাও 25 চূড়ার একটা মন্দির। ভেতরে আসছি, দেখছি এটা কি মন্দির বলা হয় থাকে, যেখানে আসছে পরে পঞ্চরত্ন মন্দির। এই পঞ্চরত্ন মন্দির যেখানে 5খানা একটা শিব মন্দির ছিল। এবার আমরা আমাদের শেষ, নট দ্য লিস্ট, কৃষ্ণচন্দ্র মন্দির। এটা হচ্ছে আমাদের অম্বিকা কালনার শেষ গন্তব্যস্থল। আমরা এখানে ভেতরে ঢুকে পড়ছি। এই যে কৃষ্ণচন্দ্রজি মন্দির, ঠিক আছে। এখানে রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে। তো এই যে দরজা দিয়ে ঢুকছি, তো এই হচ্ছে শ্রী শ্রী কৃষ্ণচন্দ্রজি মন্দির, যেখানে স্পটটা দেখো দারুণ, এতটা সুন্দর। এখানে ফুলকারির নকশা এবং যে ঘটনাগুলো, ঐতিহাসিক যে ঘটনা বারবার বলছিলাম, সেগুলোকে এই মন্দিরের মধ্যে খোদাই করা রয়েছে। প্রত্যেকটা স্পট যদি কাছ থেকে দেখাই, দেখো তোমরা, ছোট ছোট নকশা আকারে এই মন্দিরটা তৈরি করা হয়েছে। তো কতটা সুন্দর লাগে। পিছনে বাগানের মতো করেছে, খুবই সুন্দর। কতটা সুন্দর জায়গা, শান্ত পরিবেশ, মনোরম পরিবেশ। এই জায়গায় এসে তোমাদের অবশ্যই ভালো লাগবে। সামনে বসার মতো একটা জায়গা আছে, যেখানে সারাদিনের ক্লান্তি, সারাদিন যে ঘোরার যে ক্লান্তিটা, এখানে বসে সময়টা কাটানো যাবে। তো খুবই ভালো জায়গা। এই দেখো ফুলকারির নকশা কত সুন্দর, কত সুন্দর। এই যে ছোটো ছোটো নকশা আকারে ঐতিহাসিক যে ঘটনাগুলো রয়েছে সেগুলো নকশা আকারে এখানে খোদাই করা রয়েছে, কত সুন্দর। সব থেকে সুন্দর বাইরের 25 চূড়ার মন্দির প্লাস সেটা, কিন্তু দুর্ভাগ্যবশত মন্দির বন্ধ রয়েছে। মন্দিরের ফটক বন্ধ রয়েছে। এই সময়টা একটু বন্ধ থাকে, হয়তো 4:30-র পরে খোলে। আপনারা একটু অনলাইনে চেক করে আসবেন পরবর্তীকালে আসলে। যেহেতু অতগুলো স্পট ঘুরেছি, একটা স্পট বন্ধ হয়ে গেল, কিন্তু এখানে রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে। আমাদের আস্তে আস্তে হয়তো এই স্পটটাকে কভার করতে পারলাম না, যেহেতু অন্যান্য স্পটে আমরা প্রত্যেকটা স্পটে চেষ্টা করেছি যে কাউকে না কাউকে তাদের কাছ থেকে সমস্ত ডিটেলস নেওয়ার। এই ডিটেলস
গুলো নিতে নিতেই কিছুটা সময় চলে গেছে, যার কারণে এই কৃষ্ণচন্দ্রের মন্দিরটা হয়তো দেখতে পারলাম না। কিন্তু যাই হোক, তোমাদেরকে বাইরেটা দেখিয়েছি, ভেতরের নকশাগুলোকে সব ভালো করে দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও। কিন্তু মন্দিরের ফটক বন্ধ, হয়তো 4:30 পরে মানে খুলবে, কিন্তু আমাদের যেহেতু 4:30 ট্রেনের থেকে আমাদের 4:30 ট্রেন ধরে আমাদের চলে যেতে হবে, যাই কারণে হয়তো আমরা দেখতে পারবো না। কিন্তু তোমরা অবশ্যই একটু হাতে সময় ধরে একটু নেটে সার্চ করে তোমরা ভালো করে টাইম ধরে আসবে, আর তাহলে তোমরা এই মন্দিরটা দেখতে পারবে। যাই হোক, এটা আমাদের শেষ গন্তব্যস্থল। তো আর যেগুলো দেখানোর ছিল সবই দেখিয়ে দিলাম। তো আমরা আবার ব্যাক করছি। ভেবেছিলাম যে শেষ স্পট কৃষ্ণচন্দ্রের মন্দির হবে, কিন্তু যাওয়ার পথে মনে পড়ে গেল হট করে যে এখান থেকে ভাগীরথী নদী বয়ে গেছে। তো চারিদিকে দেখাই কত সুন্দর একটা জায়গা এখানে। তো আমাদের রাজাকে এখন অবধি পাইনি, এতক্ষণ অবধি মামার সাথে কথাই হয়েছে, টুকটাক সবার সাথে কম বেশি হয়েছে, এখন অবধি রাজাকে পাইনি। তো এখন অবধি সব স্পট ঘোরার মানে কীরকম এক্সপিরিয়েন্স হলো, আর শেষে ভাগীরথী নদীর কাছে এসে কি এক্সপিরিয়েন্স হলো এখন রাজার কাছে শুনি আমরা। বেশ, আমরা কালনাটা খুব আনন্দ করেছি, খুব ভালোভাবেই ঘুরেছি। এত আমরা আশা করিনি কি এত ভালোভাবে আমরা ঘুরবো, এত এনজয় করব, আর এতটা যে ভিউ এত কম সময়ের মধ্যে, এত কম পয়সার মধ্যে আমরা যে ঘুরেছি। আর লাস্টে তো আমরা মানে আমরা জানতামই না কি ভাগীরথী নদীটা এরকম ভিউ, এরকম সুন্দর যে আমরা দেখবো বা দেখতে পারবো। কিন্তু লাস্টে আমাদের যে রিক্সাওয়ালা দাদা, তার নাম হচ্ছে পাপ্পু দা, ওকে বলে আমাদের বললো কি ভাগীরথী ওই ভিউটা খুবই ভালো, আপনারা একবার দেখলে খুবই ভালো লাগবে, আপনাদের মনটা জুড়ে যাবে। তো বেশ, আমাদের মনটা এরকমই ভাগীরথীর মতনই জুড়ে গেছে, মোটামুটি এসে গেছে আমাদের আশা শেষ করছি আপনাদের গন্তব্যস্থল। এই যাওয়ার ভিডিওটা সময় ভাগীরথী নদী দেখে নিতে অনেক বড় ব্যাপার লাগবে আপনাদের, আর আমাদের খুব ভালো লেগেছে। ভবিষ্যতে আপনারাও চেষ্টা করবেন আসার একবার, আর খুবই ভালো কালনা জায়গাটা। তো আমরা আর কি বলবো, এটাই আমাদের শেষ গন্তব্যস্থল ছিল। তো যেখানে বলছিলাম সবাই আমাদের বন্ধুবান্ধবরা তো আর এমনি বলবে না, সবাই ভালো ঘুরেছে, নতুন এসে সবাই, আমিও এসেছি। আমি ভাবতে পারিনি, ইউটিউবে অনেক ভিডিওস দেখেছি, তো ভিডিও দেখা আর এসে মানে ফিলটা নেওয়া, সেটা অনেক বড় তফাৎ আছে। তো আমিও সেম কথাই বলবো, সব ইউটিউবারদের মতো সেম আমিও কথা বলবো যে অবশ্যই আপনারা অম্বিকা কালনায় আসুন। বিষ্ণুপুরের টেরাকোটার মন্দিরগুলো যেরকম আছে সেরকম একই আদল এই অম্বিকা কালনায় পাবেন। আর সারাটা দিন, একদিনের ট্যুর, এটা মাথায় রাখুন। আমি এখন অবধি সকাল থেকে ভিডিওর মধ্যে একবারও বলিনি, কিন্তু একদিনের ট্যুরে এটাকে আপনারা কভার করতে পারবেন। সকালবেলায় 8টার ট্রেন ধরে যদি আপনারা আসেন, এই সারাটা দিন মোটামুটি টুকটাক, আর সারাটা দিন ঘুরে মোটামুটি 4:30 ট্রেন ধরে আপনারা বাড়ি চলে যেতে পারবেন। মোটামুটি খাওয়া দাওয়া করে ঘুরে টুরে সব ভালো লাগে। দেখুন ওখান দিয়ে নৌকা যাচ্ছে, কত সুন্দর ভিউ, চলো, কত সুন্দর ভিউ। তো এইটাই অনেক বড় ব্যাপার, কি বলবার। তো এইটাই আশা করব যে আপনাদের এই ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। তো আপনাদের কাছে আশা রাখবো যাতে আপনারা অম্বিকা কালনায় আসবেন। আমার প্রথম ভিডিও আমি বলেছিলাম 14ই মার্চে একটা ভিডিও করব, তো কি করব করে এই ভিডিওটাই করলাম। আশা করব যে আপনাদের সবার ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওস ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস আর শেয়ার করবেন। আর কি বলবো, 3 জনের সাথে কথা হয়ে গেছে, এখন মোটামুটি আমরা আসছি। আমাদের মামার সাথে এখন অবধি দেখা হয়নি, শেষ আমাদের কথা বলেনি। আমার মামা যে সকাল থেকে মোটামুটি অনেকটাই আমাদের সময় দিয়েছে, তো শেষ ওনার কাছে একটু কোনো বক্তব্য শুনে নিই। আমাদের যে শেষ মানুষ রয়েছে সে মামা, সবার সাথে কথা মোটামুটি হয়ে গেছে। আমাদের মামা কিছু বলতে চাইলে বলতে পারে যে আমাদের শেষ আজকে গন্তব্যস্থল শেষ ভাগীরথী নদী দেখার পরে প্রথম থেকে কি এক্সপিরিয়েন্স হলো, এটা লাস্ট কথা শুনতে। খুব ভালো, ভীষণ ভালো। আমিও আপনাদেরকে অনুরোধ জানাবো যে অ্যাজ এ সিনিয়র হিসাবে আপনারা আসুন, আপনাদের ভালো লাগবে, ভীষণ ভালো। আর বলবো না, এবার আপনারা নিজেরা ভুক্তভোগী হবেন যদি আসেন, অনুভব করেন, খুব ভালো লাগবে। আমি আমার নেক্সট মান্থ আই উইল কাম এগেন উইথ মাই ফ্যামিলি। আমার খুব ইচ্ছা করছে, আমার ভালো লাগছে, আমি আসবো। তাহলে সবাই নমস্কার, আপনারা আসুন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর আপনারা আসবেন, এটা আমরা প্রত্যাশা করি। তো আশা করব যে আপনাদের সবারই ভিডিওটা ভালো লাগবে। যেটা বললাম ভালো করে, যে সাবস্ক্রাইবটা বড় কথা না, আপনারা ভিডিও দেখুন, ভিডিও দেখার পরে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলটাকে আরও সাপোর্ট করুন। এর সবে একটা ভিডিও হয়েছে, এরপরে আরও আমরা ভিডিও আনবো, এরপরে ফুড ব্লগিং আনবো, সব কিছুই আনবো, কিন্তু তার সাথে সাথে সাপোর্টটা দরকার। আর সাপোর্ট করলে অবশ্যই আরও আমি উৎসাহ হব আরও ভিডিও করবার জন্য। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্টস আর শেয়ার করবেন। তাহলে আজকের দিনের জন্য এখানেই সমাপ্ত করলাম। আর ডেসক্রিপশান বক্সে আমি যে সারাটা দিনে কীরকম রেট হলো, কতটা খরচা হলো সেটা লিখে দেবো, টোটোওয়ালা নাম্বার লিখে দেবো। আর অবশ্যই যে এই ট্যুর চলাকালীন যে আমাদের যেখানে আমরা ভোগ খেলাম সেইখানের আমরাও নাম্বারের কাগজের ছবি দিয়ে দেবো। সব কিছু দিতে অসুবিধা হবে না আপনাদের,
এই ভিডিও দেখে আপনারা অবশ্যই আশা করি আসবেন, আর আসলে অবশ্যই কেমন অনুভূতি হলে সেটা কমেন্টের মাধ্যমে আমার ভিডিওতে জানাবেন। আমাদের ভিডিও শেষ হয়ে গেছে, আমরা এখন যাত্রাপথে বাড়ির দিকে ফিরছি। কাটোয়া লোকাল সেম 4:30 ট্রেন বলেছিল, একটু দেরি করেছে। এই ট্রেন ধরে আমরা আবার হাওড়া ফিরে যাচ্ছি। আবার আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসবো, কিন্তু শেষে যেই জিনিসটা আমাদের বলতে হবে, এখানে এসে যেই জিনিসটা আমাদের দরকার সেই জিনিসটা বলার জন্য বাসুদা একটু আসতে হবে। শেষ যেটা বলবার জন্য আমাদের এই ভিডিওটাকে লাস্ট আরেকটুকুনো চালানো, সেটা হচ্ছে জয় সিদ্ধেশ্বরী জয়।